একদম মিথ্যে কথা বলছে স্যার। আমি কোনো শৈলেশ কৌশিক বা রাজেশ কৌশিককে চিনি না। আপনার ছেলেকে তো চেনেন। কোথায় আছে এখন? ও দিল্লি গেছে, 10 দিন হলো গেছে। দিল্লি কেন? স্যার দেখুন, অরবিন্দ জমির কাজ ছেড়ে এবার ট্রান্সপোর্টের কাজ করছে। ওই ব্যাপারেই কোনো পার্টির সঙ্গে দেখা করতে গেছে। যোধপুর থেকে যে বাচ্চাটাকে অপহরণ করা হয়েছিল তারও 10 দিন হয়েছে মাত্র। এরকমটা নয় তো যে দুটো খুনের সাথে আপনার ছেলে জড়িত আর এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? কোথাও পালিয়ে যায়নি ও। এই ব্যাপারটা 10 দিন হয়ে গেছে তো কি হয়েছে? আমার ছেলে কিচ্ছু করেনি। তো ঠিক আছে, আপনি আপনার ছেলে 10 ডিজিটের মোবাইল নাম্বারে ফোন করুন আর ওকে ডেকে পাঠান। সত্যিটা কি আমরা সবাই জানতে পারবো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটির সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না, দয়া করে পরে চেষ্টা করুন। ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। শুধু ফোনই না, আমার মনে হয় আপনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা অপেক্ষা করব। কিন্তু ততক্ষণ আপনি কোথাও যেতে পারবেন না যতক্ষণ না আপনার ছেলে আমাদের এখানে আসছে। স্যার, এই লোকটার কথা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, এই লোকটাকে দেখেছি আমি। 4 বছর ধরে এই শহরেই লুকিয়ে আছে। ঠিকানা পাল্টানোর সাথে সাথে নামও পাল্টে নেয়। কোন এক সমীর শর্মা নামে থাকতো একটা ভাড়ার ফ্ল্যাটে, কিন্তু যবে থেকে শহরে ছবি ছড়িয়ে পড়েছে সেদিন থেকে মাল কেটে পড়েছে। কিছুদিন পর পর লজ বদলায়, কিন্তু আছে এই শহরেই। খোঁজ করো কোথায় লুকিয়ে আছে। প্রত্যেকটা লজে তুমি নিজে খোঁজ নাও, এরা অন্য কারো ক্ষতি করার আগেই আমাদের ধরতেই হবে। স্যার, শৈলেশ কৌশিকের ভাই রাজেশ এলাহাবাদে কোথাও একটা লুকিয়ে রয়েছে, আর এলাহাবাদ পুলিশের ইনফর্মাররা ওর পিছনে লেগে রয়েছে। গুড। যদি এক ভাই হাতে চলে আসে তাহলে অন্য ভাইকে পাওয়া খুব একটা কঠিন হবে না। আর হ্যাঁ স্যার, সারথীপুর পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। এই দুই ভাইয়ের শত্রুতা ওদের অন্য একটা অ্যাঙ্গেলে পৌঁছে দিয়েছে। মানে? স্যার, এখনো কিছু কনফার্ম নয়, তবে সম্ভবত এই মামলাটা কোনো এক বাবার সঙ্গে যুক্ত। গোবিন্দ, তুই পাক্কা খবর দিচ্ছিস? একদম পাক্কা স্যার। এই নীরজ আর ওর ছেলে অরবিন্দ দুজনেই ত্রিলোকনাথ বাবার বড় ভক্ত, ভীষণ বাবাকে মানে। ত্রিলোকনাথ বাবা? এরকমটা নয় তো যে এই দুটো বাচ্চার কিডন্যাপিং বলি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল? নিজেদের সন্তানদের হারিয়ে দুজন মাই গভীর শোকে আচ্ছন্ন। পার্থক্য শুধু এটাই যে একজন মা জানত যে তার ছেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে, কিন্তু মুক্তিপণ দেওয়ার আগেই তার ছেলেকে খুন করা হয়েছে। কিন্তু অপর মা আন্দাজও করতে পারেনি যে তার মেয়েকে কেন খুন করা হলো। সত্যিই কি এমনটা ছিল? মমতা, ঘুমিয়ে গেলি নাকি? কত সময় লাগাবি রুটি বানাতে? হ্যাঁ মা, আসছি। মা, একটা রুটি বেলতে 8 ঘন্টা লাগে নাকি? আর এনেছিস ও দেখ পোড়া রুটি। আর একটা নিয়ে আসছি মা। আরো 8 ঘন্টা বসে থাকবো তোর জন্যে? আনছি। আরে ও মমতা, আরে বাবার আর আমার থালায় রুটি নেই। আরে তাড়াতাড়ি হাত চালাও, না হলে কিন্তু আমার হাত চলবে। তান্ত্রিকের অ্যাঙ্গেল সামনে আসাতে পুলিশের এই তদন্ত একটা নতুন দিশা পেল। এই দুই শিশু হর্ষ আর যুগ্নির অপহরণ আর হত্যার কি নরবলির মতো এক অমানবিক প্রথার সঙ্গে কোনো যোগসূত্র ছিল? বাবা, কি চাও তোমরা? আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, চলুন আমাদের সঙ্গে। কোন ব্যাপারে? হত্যা আর অপহরণের ব্যাপারে। আপনি তো অন্তর্যামী, তাই না? সবার প্রশ্নের উত্তর দেন, আমাদেরটাও দিন, কিন্তু থানায় গিয়ে। কোনো হত্যা বা অপহরণের সঙ্গে আমার কি সম্পর্ক? তোমরা ঠিক করছো না। শুধু এই গ্রামে নয়, এই পুরো এলাকাতেই আমার অনেক সম্মান।
অনেক ভক্ত আছে আমার। যদি ওরা জানতে পারে যে তোমরা আমাকে থানায় নিয়ে গেছো, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি তো সত্যি অন্তর্যামী। আমি আপনাকে এটাই বলতে যাচ্ছিলাম যে যদি আমাদের সঙ্গে না যান তাহলে পরিণাম ভালো হবে না। হ্যাঁ, আমরা বাবার ছেলে, বাবার ভক্ত। ওনার কাছ থেকে পরামর্শ নিতে যাই আর উনি আমাদের রাস্তা দেখান। স্রেফ সত্যি কথাটা বলবেন। মেয়েটাকে বলি চড়ানোর প্ল্যান কি বাবার ছিল? কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনি আমাকে ভাবছেন কি? স্যার, অনেক লোকজন জমা হয়ে গেছে, ভিড় বেড়ে গেছে। লাঠিচার্জ করার অর্ডার দেবো স্যার? না দিনেশ, বাবা আপনি এখন আসুন। বাইরে আপনার ভক্তরা আপনার অপেক্ষা করছে। ধন্যবাদ। একবারের জন্য হলেও আপনার সাথে সাক্ষাৎ হবেই। কল্যাণ হোক। আমি অরবিন্দ বর্মন, আর নীরজ বর্মন আমার বাবা। আচ্ছা, যবে থেকে কেসটা এসেছে দেখাই পাওয়া যায়নি। কোথায় ছিলে এতদিন? আমি দিল্লি গিয়েছিলাম স্যার, আমার ট্রান্সপোর্টের ব্যবসা তো। বিশ্বাস না হলে আমার বন্ধু সুনীলকে জিজ্ঞেস করে নেবেন। আমি ওর বাড়িতে ছিলাম। বাড়ি ফিরতে মা বললো আপনি নাকি বাবাকে থানায় এনেছেন। স্যার, এটা কি জানতে পারি আমি যে আপনি অকারণে কেন বাবাকে থানায় এনেছেন? কারণ আছে। আমাদের সন্দেহ যে শৈলেশ আর রাজেশ, যারা দুটো বাচ্চাকে অপহরণ করে তাদের হত্যা করেছে, তোমরা দুজন বাপ বেটা তাদেরকে ভালোভাবে চেনো। আপনার কাছে এই ব্যাপারে কি প্রমাণ আছে? রঘুবীর কাকার সাথে আমার আর আমার বাবার ঝামেলা রয়েছে, তাতে আপনার মনে হলো যে আমরা ওদের বাড়ির বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে খুন করবো? কাল যদি আপনাকে কেউ বলে আমি আতঙ্কবাদী, আপনি সেটাও মেনে নেবেন? আশ্চর্য। আরে স্যার, কোনো সন্দেহ হয়ে থাকলে ডেকে এনে জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু এইভাবে আমার বাবাকে ধরে রাখতে পারেন না। আরে স্যার, দুনিয়া আমিও খানিকটা দেখেছি, আইনের নলেজ আমারও একটু আছে। এই, আমাকে আইন দেখাবি না, বুঝলি? এটা সিরিয়াস ম্যাটার। 7 দিনের মধ্যে দুটো বাচ্চাকে মার্ডার করা হয়েছে। তাই আমি তোকে যা জিজ্ঞাসা করব চুপচাপ ভালোই ভালোই উত্তর দিবি। ত্রিলোকনাথ বাবা তোর আর তোর বাবার মাথা খেয়েছিল, তাই না? ওনার কথা মতোই বাচ্চা দুটোকে বলে দিয়েছিস, তাই তো? স্যার, বাবা যদি বলি চড়ানোর আদেশ দিয়েই থাকেন, তাহলে সে কথাটা আপনি আমাকে আর আমার বাবাকে কেন জিজ্ঞেস করছেন? জান, রঘুবীর কাকাকে কি জিজ্ঞেস করুন। মানে আপনাকে যারা আমার আর আমার বাবার ব্যাপারে খবর দিয়েছে না, তারা আর্ধেকটা খবর দিয়েছে। আসল খবর তো এটা যে রঘুবীর কাকা ওই বাবার বড় ভক্ত। হ্যাঁ, আমরা বহু বছর ধরে বাবার ভক্ত, কিন্তু 7-8 মাস ধরে তো রঘুবীর কাকাও বাবার ভক্ত হয়ে গেছে। তাহলে স্যার এরকম হয়নি তো যে ও নিজেই নাতনির বলিটা দিয়ে দিয়েছে? ওদিকে অন্য প্রান্তে এলাহাবাদ পুলিশ রাজেশ কৌশিকের ঠিকানার অনেকটাই কাছে পৌঁছে গিয়েছিল। এই কেসের প্রথম সন্দেহভাজন হাতে আসতে চলেছিল। কে? স্যার, রুম সার্ভিস। রাজেশ কৌশিক, তুই অনেক না আমার অ্যাড্রেস বদলে নিয়েছিস। এখন তোর একটাই পার্মানেন্ট অ্যাড্রেস হবে জেল। কোথায় তোর ভাই শৈলেশ? বল, কোথায় শৈলেশ? এখন তো আমি পুরোপুরি শিওর হয়ে গেছি, আমার মেয়েকে অরবিন্দ আর ওর বাবাই মেরেছে। আরো একবার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি ত্রিলোকনাথ বাবার সাথে দেখা করেছিলেন? বলেছি তো সাহেব, আমরা কোনোদিন দেখা করিনি। আমি দেবীর ভক্ত অবশ্যই, কোনো বাবার নয়। মমতা, আরে কোথায় গেলি? দেখ কি করেছিস তুই। মমতা, মমতা, আয় আয়, দেখ দুধ উতলে যাচ্ছে, তরকারি পুড়ে যাচ্ছে। তোর বাবা টাকা দেয় না
নাকি দুধ আর সবজি কেনার জন্য? জানি না মন কোথায় থাকে তোর আজকাল। নমস্কার বাবা। তোমরা আবার এসে গেছো? আমরা আপনার কাছে আপনার এক ভক্তের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। আপনি কি ভীরু গ্রামের রঘুবীর পরমারকে চেনেন? যদি তোমরা এখনো এটাই ভেবে থাকো যে আমি কাউকে বলি দেবার পরামর্শ দিয়েছি, তাহলে তোমরা এখনো দিশাহীন আছো। সম্ভবত আমার প্রশ্নটা আপনি ঠিকমতো শুনতে পারেননি। আমি জিজ্ঞাসা করেছি, আপনি কি ভীরু গ্রামে রঘুবীর পরমারকে চেনেন? আগে না, এই নামের কোনো ব্যক্তির সঙ্গে আমার কোনো পরিচয় নেই। 2 বছর আগে উনি ভীরু গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন। হতেই পারে কখনো ওনার সাথে আপনার দেখা হয়েছে। আগে না, কোনো সাক্ষাৎ ঘটেনি। স্যার মনে হচ্ছে অরবিন্দ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে বলেছে। এরকমটাই মনে হচ্ছে। দেখো, যবে থেকে কেসটা আমাদের হাতে এসেছে তবে থেকে একটাই ব্যাপার আমার মাথায় ঘুরছে। শৈলেশ আর রাজেশ ছেলেটাকে খুন করে, পুলিশ ওদের পেছনে লেগে যায়, কিন্তু তা সত্ত্বেও ওরা দুজন রিস্ক নেয়। ভীরু গ্রামে গিয়ে দিনের বেলা কাপড়ে মুখ না ঢেকেই আরেকটা কিডন্যাপ করে। এতে করে তো ওদের বিপদ আরো বেড়ে যায়। আর এতটা রিস্ক নেওয়ার পরেও ও নারায়ণ বা রঘুবীরকে মুক্তিপঞ্চে কোনো ফোন করেনি, সোজা মেয়েটাকে মেরে ফেলে। কেন? রাজেশ কৌশিক বাবু, যোধপুরে আপনাকে স্বাগত। আদর যত্নে কোনো খামতি ছিল না তো? তবে একটা কথা বলে রাখি তোকে, তোর দাদার বাড়ি, প্রপার্টি সবকিছু সিল হয়ে যাবে। তোর গ্রামের বাড়িটাও, সেটাও। আর হ্যাঁ, তোর দাদার বউ আমাদের কাস্টাডিতে আছে। এবার বেঁচে রইল তোর দাদা শৈলেশ। ওকে একবার হাতে পাই, তারপর তোদের পুরো ফ্যামিলির হলিডে প্যাকেজ এখানেই করব। ওকে ফোন কর। তুই ফোন করলে তো নিশ্চয়ই ও ফোন ধরবে। আমি তো ফালতু এই কেসে ফেসে গেছি স্যার। আমি মানছি যে আমি 4 বছর আগে অনেক ফ্রড করেছিলাম, কিন্তু এই কিডন্যাপিং আর মার্ডার, এতে আমার কোনো হাত নেই স্যার। আমি তো জানতামও না ওই ব্যাংক ম্যানেজারের ছেলেটাকে শৈলেশ কিডন্যাপ করেছিল স্যার। যখন শৈলেশ শেলাবাদে এলো তখন গিয়েও আমাকে কথাটা বললো। মানে দুটো বাচ্চাকে খুন করার পর শৈলেশ তোর কাছে এসেছিল? না স্যার, দ্বিতীয় মেয়েটা খুনের ব্যাপারে শৈলেশও কিছু জানে না। আমি 4 বছর ধরে এলাহাবাদে লুকিয়েছিলাম। হর্ষকে মারার পরে শৈলেশও ওখানে চলে আসে। ভীরু গ্রামে আমরা কেউ যাইনি। তোর স্টোরি তো শুনলাম, এবার তোর দাদা স্টোরি শোনা যাক। ওকে ফোন কর, ফোন কর। আর একটা কথা মনে রাখবি, যদি তোর দাদাকে না পাই না, তাহলে তোর দাদার শাস্তিও তোকেই ভুগতে হবে। ফোন কর। শৈলেশের ভাই রাজেশের বক্তব্য হলো যে তার এই অপহরণ এবং হত্যার কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার বয়ান অনুযায়ী ভীরুগাঁওতে ঘটে যাওয়া ঘটনায় শৈলেশও জড়িত ছিল না। রাজেশ কি সত্যি বলছিল, নাকি এটা তার চক্রান্ত ছিল পুলিশকে বিভ্রান্ত করার? রাজেশ পুলিশকে তার দাদা শৈলেশের বিষয়ে ইনফরমেশন দিতে রাজি হয়ে গিয়েছিল। এমনটা মনে হচ্ছিল যে যোধপুরে ঘটা 6 বছর বয়সী হর্ষের মার্ডার কেস তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, কিন্তু ভীরুগাঁওতে ঘটা 3 বছর বয়সী যুগ্নির অপহরণ আর হত্যার জট ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এখন এটা বলো না যে বাবাও মিথ্যে কথা বলছে, যে বাবার সাথে রঘুবীরের কোনোদিনও দেখাই হয়। স্যার, আমরাও কিন্তু মিথ্যে কথা বলছি না, আর আমার বউ এ ব্যাপারে সাক্ষী। ভারতী, এদিকে শোন। স্যারকে বল কান্তা কাকি তোকে এই ব্যাপারে কি বলেছিল। হ্যাঁ সাহেব, কয়েক মাস আগে কান্তা কাকি আমার কাছে এসেছিল। নীরজ দাদা আর অরবিন্দ কোনো বাবার কাছে যায় নাকি? হ্যাঁ, ত্রিলোকনাথ বাবা। কেমন রে? খুব ভালো কাকি। ওনার বা বাবার কখনো কাজে সমস্যা হলে ওই বাবার কাছেই যায়। আর বাবার দেখানো উপায় উপকারও পেয়েছে কাকি। শুধু এখানেরই নয়, অনেক দূর থেকেও লোক আসে কাকি। ঠিক আছে মা, আসলে কি হয়েছে, তোর কাকা কয়েকদিন ধরে দুশ্চিন্তা করছে। তুই যদি ত্রিলোকনাথ বাবার ঠিকানাটা একটু দিস তো একবার চলে যাব। স্যার, কাকি ভারতীকে নিজে বলেছিল যে রঘুবীর কাকা বাবার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, এটাও তো হতে পারে ঠিকানা নেওয়ার পর দেখাই করেনি। না সাহেব, 1 সপ্তাহ বাদে কান্তা কাকি এখানে এসেছিল আবার। আর কাকি নিজে আমাকে বলেছে যে রঘুবীর কাকা বাবার কাছে গিয়েছিলেন, আর বাবার দেখানো রাস্তায় ওনার ভালোই উপকার হচ্ছিল।
কি বাজে কথা বলছিস তুই? হাওয়া এখনো ঠান্ডা হয়নি। জানি আমি, সেটা বলার জন্য ফোন করলি তুই? আমি বলেছিলাম না এমার্জেন্সি হলেই ফোন করবি? পুলিশ তোকে ধরে ফেলেনি তো? না, কিন্তু খুব শীঘ্রই ধরে ফেলবে, আর তারপরে তোকেও ধরবে। শোন দাদা, আমার কথা শোন, দুজনে সারেন্ডার করে দি। বিনা কারণে তোর মাথায় দুটো খুনের বোঝা রয়েছে। তুই কি ওই বাচ্চা মেয়েটাকে মেরেছিস? আর আমি তো বিনা কারণে ফেসে গেছি রে। হর্ষকে তুই তো একাই মেরেছিলি, কিন্তু তোর কারণে পুলিশ আমাকে ওয়ান্টেড ঘোষণা করে দিল। তুই কান্না বন্ধ কর। নিজের ব্যাপারটা ভুলে গেছিস তুই? মনে নেই তোর যখন সবার টাকা হাতিয়ে তুই পালিয়ে গিয়েছিলি? তখন তখন কতদিন আমি তোর প্রতিপালন করেছি, সমস্ত খরচা আমি করেছি। তখন তো খুব আরামেই ছিলি তুই, মজা করছিলি শচীন শর্মা হয়ে। আমি শুধু ফ্রড করেছিলাম, কিন্তু তোর মতো কাউকে খুন করিনি। কিন্তু তবু আমার মাথায় দুটো খুনের বোঝা রয়েছে, আর দুটোই পুরোপুরি ভুল। মিথ্যে অভিযোগ আমার উপরেও পড়েছে। ওই দ্বিতীয় বাচ্চাটাকে আমি জানিও না। সেই জন্যই তো বলছি দাদা, স্যারেন্ডার করে ফেলি। অন্তত পক্ষে মাথায় যে ভুল বোঝাগুলো রয়েছে সেগুলো তো সরে যাবে। আর হতে পারে যে নিজেরা স্যারেন্ডার করায় শাস্তিও কম হলো। আমার কেন যেন মনে হচ্ছে তুই পুলিশের সামনেই আছিস, আর আমাকে ধরতে ওদের সাহায্য করছিস তুই। রাজেশ, তুই আমাকে মিথ্যে বললি। আমি তোকে ভরসা করে বলেছি আমি কোথায়, আর তুই তুই তোর ভাইকে মিথ্যে কথা বললি। স্যার, ইন্সপেক্টর বিজয় মিশ্রা ফোন করেছিল। শৈলেশকে ধরে ফেলেছে ওরা। তোমরা আবার এসেছো? কি করবো বাবা, আসতে আমরাও চাই না, কিন্তু এই কেসটা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আপনার কাছেই নিয়ে আসে। আজকে একটা সাহায্য চাইতে এসেছি, আশা করি আপনি নিরাশ করবেন না। আমি তো তোমাদের বলেছি যে আমি সন্ন্যাসী, আর সাহায্য করাটাই আমার কর্তব্য। পুলিশকে সাহায্য করতেও আমার কোনো দ্বিধা নেই। বলো। সেই দিন আপনি বলেছিলেন যে রঘুবীর পরমার নামের কোনো ব্যক্তিকে আপনি চেনেনই না। হ্যাঁ। আচ্ছা, রঘুবীরের ছেলে নারায়ণ কি কখনো আপনার কাছে এসেছিল? আগে না, এ নামও আমি শুনিনি। আর রঘুবীরের স্ত্রী কান্তা, কান্তা পরমার কি আপনার কাছে এসেছিল? কান্তা আপনার কাছে এসেছিল? হ্যাঁ, ওর সঙ্গে ওর বৌমাও এসেছিল, মমতা। বল শৈলেশ, যদি আমি পুলিশ না হতাম না, তাহলে ক্রিকেটার হতাম, অনেক রেকর্ড ভাঙতাম। প্রফেশনটাই পুরো আলাদা, তাই না? তবে এখানে রেকর্ড নয়, হাড় ভাঙা হয়। 206টা আছে না, ছোট মেজো সেজো সব ভেঙে দেব। ফটাফট বলা শুরু করে দে, বল। স্যার, ওই বাচ্চাটা হর্ষ, আমি কিডন্যাপ করেছিলাম ওকে। সেদিন দুপুরবেলায় পার্ক থেকে তুলে নিয়ে গেছিলাম। হর্ষ, হর্ষ, ইয়েস আঙ্কেল, আপনি কে? বাবা, আমি তোমার বাবার বন্ধু। তুমি ভবেনবাবুর ছেলে না? আমি তোমাকে নিতে এসেছি। কেন? ব্যাস, উনি তোমাকে ডেকেছেন। উনি তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। ওয়াও, সারপ্রাইজ! স্যার, ওই যোধপুর হাইওয়ে থেকে একটু দূরে একটা গোডাউন আছে, অনেকদিন ধরে বন্ধ পড়েছিল ওটা। ওখানে বাচ্চাটাকে রাখি। সারা রাস্তা হর্ষ চুপচাপ বসেছিল, কোনো প্রশ্ন করেনি ও? নেশার ওষুধ কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে খাইয়েছিলাম। হ্যালো, 2 কোটি টাকার ব্যবস্থা করুন।
পুলিশ আর প্রেস যেন জানতে না পারে, নয়তো তোমার ছেলে হর্ষের অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ওই হর্ষকে ওখানে রেখে বাড়িতে ফিরে এসেছিলাম আমি। ফোন করে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে টাকার ব্যবস্থা হয়েছে কিনা। টিভিতে নিউজ দেখলাম। যোধপুর শহরে আজ দিন দুপুরে একটা বাচ্চাকে অপহরণ করা হয়েছে। বাচ্চাটার বয়স মাত্র 8 বছর আর তার নাম হলো হর্ষ। আমাদের সূত্র থেকে জানা গেছে যে বাচ্চাটার বাবা একটা প্রতিষ্ঠিত ব্যাংকে ম্যানেজারের পদে আছেন আর অপহরণকারীরা ওনার কাছে 2 কোটি টাকা ডিমান্ড করেছেন। পুলিশ এখনো অবধি এই মামলায় কোনো সূত্র হাতে পায়নি। বিদ্যা, আমি যাচ্ছি। আরে তুমি এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আরে ওই মুম্বাই যেতে হবে, আর্জেন্ট মিটিং আছে। মিটিং? এরকম হঠাৎ করে? আরে আমাদের ব্যবসা এরকমই হয়। আচ্ছা আমি আসছি, ওই ফ্লাইট মিস হয়ে যাবে না আচ্ছা তো। কিভাবে যাচ্ছ তুমি? ট্যাক্সি ডেকে পাঠিয়েছি, বাইরে পেয়ে যাবো। ঠিক আছে। ওকে। আমি বারণ করেছিলাম ভবেনকে পুলিশ বা মিডিয়ার কাছে না যেতে। হর্ষের খবরটা সারা শহরে ছড়িয়ে পড়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম পুলিশের উপরও চাপ পড়বে। আমার হাতে আর কোনো উপায় ছিল না। মেরে ফেলেছিলাম আমি হর্ষকে। বুঝতে পারছিলাম না কিছু, হতাশ হয়ে পড়েছিলাম। ওকে মেরে ফেলি আর লাশ নালায় ফেলে দিই। আমি পুরোপুরি ধার দেনার মধ্যে ডুবে আছি। ওই ভবেনকে আমি জানতাম যে ব্যাংকের ম্যানেজারও। আমার মনে হয়েছিল ও খুব সহজেই ব্যবস্থা করে ফেলবে 2 কোটি টাকার। আর কে কে ছিল তোর সঙ্গে? তোর ভাই, তোর বউ, না দুজনেই? না স্যার, আমার সঙ্গে কেউ ছিল না। আমার বাবা মা ভাই কেউ না, সব আমি করেছি। আর ওই গ্রামে যে 3 বছরের মেয়েটা নিখোঁজ হয়েছিল, ওকে তুই কিভাবে? না স্যার, ওই গ্রামের আমি কাউকে মারিনি। আজ পর্যন্ত আমি ওই গ্রামে যাইনি। আমি তো সোজা যোধপুর থেকে এলাহাবাদ চলে গেছিলাম আমার ভাইয়ের কাছে। কি হচ্ছে এইসব? কি হচ্ছে এইসব? এইসব আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, কি হচ্ছে? আমার মাকে কেন টানা হচ্ছে? চুপ! আর যদি তুই একটাও কথা বলিস তাহলে এখান থেকে টানতে টানতে থানায় নিয়ে যাব। অনেক দিন ধরে তোর বাদনাম আমরা সহ্য করছি। ব্যাস, আর একটা শব্দও বলবি না। কারণ আমাদের মনে হচ্ছে যে মেয়েটার খুনের পেছনে কোথাও না কোথাও ওর পরিবারের কোনো সদস্য যুক্ত। আরে কেন নিয়ে যাচ্ছেন আমাদের? আমরা কি করেছি? হ্যাঁ, বাহ সাহেব বাহ, আমাদের ঘরের বাচ্চা মরেছে আর আমাদেরই দোষ দিচ্ছে না? এরকমটা প্রথমবার হচ্ছে না যে নিজেরা নিজেদের পরিবারকে খুন করেছে। আর এটাও এখানে প্রথম ঘটছে না যে পরিবারের কোনো সদস্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য মিথ্যে গল্প বানাচ্ছে যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায়। হ্যাঁ সঞ্জয় বাবু বলুন। দীনেশ বাবু, হর্ষর মার্ডার আর কিডন্যাপ শৈলেশই করেছে, তাও একা। আর যুগনি? যুগনির কেসটার সঙ্গে এদের 2 ভাইয়ের কোনো সম্পর্ক নেই। মানে যারা যুগনিকে কিডন্যাপ করতে বাইকে করে এসেছিল তারা শৈলেশ আর রাজেশ নয়? হয়তো বাচ্চাটার মা ভুল বলছেন। হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম মমতাকে বাবার কাছে, কিন্তু এই কথা তো আমি আপনাকে লুকোইনি। কিন্তু বলেন উনি। হ্যাঁ বলিনি। আপনি তো আমাকে জিজ্ঞেসও করেননি। আর বাবার কাছে নিয়ে যাওয়া কোনো পাপ তো নয়। মোটেই পাপ না কান্তা দেবী। কিন্তু বাবা আমাদের এটাও বলেছেন আপনি কি উদ্দেশ্যে আপনার বৌমাকে বাবার কাছে নিয়ে গেছিলেন। কান্তা পারমারের সঙ্গে ওর বৌমা মমতাও এসেছিল আমার কাছে। ওরও ওই একই সমস্যা ছিল, যেটা আমাদের দেশের অধিকাংশ ঘরেই আছে। কিছু করুন বাবা, আমার বংশকে আগে নিয়ে যাওয়ার কেউ নেই। এ আমার বৌমা, 2 বার জন্ম দিয়েছে ও, কিন্তু কপাল মন্দ, 2 বারই মেয়ের জন্ম দিয়েছে ও। আমার তো খুব চিন্তা হচ্ছে বাবা, আমার বংশ কি করে এগিয়ে যাবে? বংশে তো একটা ছেলে দরকার নাকি, বলুন বাবা? তুমি কি পুত্র সন্তান প্রসব করার ইচ্ছে রাখো? হ্যাঁ বাবা, এই জন্য তো আপনার কাছে এসেছি। এরকম হতে পারে কি? অবশ্যই। ও
ওর মনোবাসনা পূর্ণ হবে। আমি কিছু জড়িবুটি ওকে দিচ্ছি, আর কিছু অন্য উপায়ে ওকে বলবো। কিছুদিন উপোস থাকতে হবে, আর কিছু পূজার্চনাও করতে হবে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে। সেটা কি তুমি করতে পারবে? হ্যাঁ বাবা, যা আপনি বলবেন। তোমার ছেলেকেও কিছু কিছু করতে হবে। হ্যাঁ বাবা, যেটা আপনি বলবেন। যেই যেই দিন তোমার বৌমা এই নিয়ম মানবে, ওই রাত্রে ওরা যদি মিলনে লিপ্ত হয়, তাহলে গর্ভধারণ নিশ্চিত, আর পুত্র সন্তান প্রাপ্তির সম্ভাবনাও বেড়ে যাবে। বাবা ঠিকই বলেছিলেন, তাই গিয়েছিলাম ওনার কাছে। এটাতে ভুল কোথায়? ছেলে চাওয়াটা কোনো পাপের নাকি? মোটেই না, কিন্তু ছেলের আশায় একটা মেয়েকে বলি দেওয়াটা সেটা পাপ। চেয়েছিলেন ছেলে, হলো মেয়ে, তাই মেয়েটাকে মেরে দিলেন। কি বাজে বকছেন সাহেব? আমরা কেন মারবো আমাদের মেয়েকে? আমরা মারিনি ওকে। হ্যাঁ, এটা ঠিক যে পরের বার যখন মেয়ে হয়েছে আমরা রেগে গিয়েছিলাম। মারারি হলে 6 বছর আগে গুনগুনকেই মেরে ফেলতাম। 3 বছর আগে যখন যুগনি হলো তখনই ওকে মেরে ফেলতাম। হ্যাঁ, মেয়েটাকে তো বাঁচতে দিয়েছেন আপনি। খুব মহান কাজ করেছেন আপনি। কেন করলেন? তার জবাব আপনার বৌমা আমাদের দেবে। তার মানেটা এই যে উনি আমাদেরকে মিথ্যে বলেছেন। ওখানে শৈলেশ আর রাজেশ কৌশিক ছিলই না, যারা জুগনিকে কিডন্যাপ করেছিল। কিন্তু তা সত্ত্বেও যখন আমরা ওদের দুজনের ছবি ওনাকে দেখাই, উনি তখনই 1 সেকেন্ডে ওদেরকে চিনে নেন। হ্যাঁ সাহেব, এই দুজনই ছিল। আমাদের ধারণা যে কেউ মোটরসাইকেল করে আসেনি, কেউ আপনার নাতনিকে কিডন্যাপ করেনি। কি আমি কি ঠিক বলছি মমতা দেবী? ঠিক বলছেন সাহেব। সেই দিন আমার মেয়েকে ছিনিয়ে নিতে মোটরসাইকেলে করে কেউ আসেন। যে ছবি আপনি আমাকে দেখিয়েছিলেন না, ওটা তো আমি সকালেই দেখে নিয়েছিলাম কাগজে। কি বলছিস তুই মমতা? সেটাই বলছি, যেটা বলা উচিত, যেটা আজ পর্যন্ত বলতে পারিনি তোমাকে, তোমার ছেলে আর আমার স্বামী নারায়ণ পরমারকে, আমার শ্বশুর রঘুবীর পরমারকে। যে ক্লান্ত হয়ে গেছি আমি, আর পারছি না। যখন গুনগুন হয়েছিল সেই 6 বছর থেকে প্রতিটা দিন প্রতিটা রাতে শুধু একটাই কথা, কেন ছেলে হচ্ছে না তোমার, কেন ছেলে হচ্ছে না তোমার। সারা দিন আমার মাথার উপর উঠে নাচতো এই মহিলা। তরকারিটা কেন পুড়ে গেল, ডালে নুনটা কেন কম, রুটি কেন পুড়িয়ে ফেললি, মনটা কোথায় তোর? হতাশ হয়ে গেছিলাম আমি, নিজের ওপর ঘেন্না হচ্ছিল আমার। প্রতিটা দিন রাত্রিবেলা এর জঙ্গলি ছেলেটা জানোয়ারের মতো আমাকে শোষণ করত, যন্ত্রণা দিত আমাকে। এবার ছেলে হওয়া চাই, যে কোনো ভাবেই হোক। তোর গর্ভে আমার একটা ছেলে চাই। আর সারা দিন এই মহিলা আমার মাথার ওপর নাচতো, আর নিজের খারাপ মুখ দিয়ে আমাকে হতচ্ছাড়ি, অপয়া আর না জানি কি কি সব বলতো। আর রাতে এর ছেলে আবার আমার ওপর অত্যাচার করত। কি করতাম আমি, কি করতাম সাহেব? আবার প্রথম মেয়ে সন্তানকে ঠিক করে মানুষ পর্যন্ত করতে পারি। ক্ষেতের বলদের মতো সারা দিন খাটতাম আমি, আর সারা দিন এই মহিলার কথা শুনতাম। সবকিছু ছেড়ে দিয়ে আমি আমার বাপের বাড়ি যেতে পারতাম না। গরিব আমার মা বাবা দুটো চড় মেরে আমাকে বলতো, যা মর নিজের শ্বশুর বাড়িতে গিয়ে, যা শুনতে হয় শুন, যা খুশি সহ্য কর, কিন্তু এখানে আসবি না। সবাই শুধু আমাকেই বলতো সাহেব। আর যখন দ্বিতীয়বারও আমার মেয়ে হলো, তখন তো নিজের জীবন আর নিজের ভাগ্য দুজনকেই দুষছিলাম আমি। জানতাম আমি যে এই শয়তানগুলো আমার জীবনটাকে আরো নরক বানিয়ে দেবে। মহা পাপ যে করেছিলাম আমি মেয়ের জন্ম দিয়ে। ভাগ্য খারাপ ছিল আমার যে দ্বিতীয়বারও আমি মেয়েরই জন্ম দিয়েছিলাম। আমি আমার মেয়েদের বড় করতে চেয়েছিলাম সাহেব, লক্ষ্য রাখতে চেয়েছিলাম ওদের উপর, কিন্তু এরা তো আমার সেটা করতেই দিত না। শুধু একটাই কথা বলতো যে ছেলে চাই। কোথা থেকে আনতাম ছেলে? নাতির জন্য তো আমাকে বাবার কাছে পর্যন্ত নিয়ে গেলেন। ওনার কথা মতো আমি উপোস করলাম, ব্রত করলাম, পূজা অর্চনা করলাম। এরকম অবস্থাতেও আমি সারা দিন আমি বাড়ির কাজ করতাম, কিন্তু এই মহিলা শুধুমাত্র আমার মাথায় উঠে নাচতো।
আর এর ছেলের জানোয়ারের মতো প্রতিটা রাতে আমার মাথা খেয়ে নিত, আমার শরীর খেয়ে নিত। ক্লান্ত হয়ে গেছিস তুই? তোর গর্বের ছেলে আসছে না কেন? না আমাকে মজা দিচ্ছিস আর না আমাকে ছেড়ে দিচ্ছিস। শুধু তুই মরার মতো পড়ে আছিস বিছানায়। এই, তুই এগুলো কি ইচ্ছে করে করছিস? আবার কোনো ওষুধ খাসনি তো তুই? মনে রাখবি, এইবার যদি ছেলে না হয় তো বলদের জায়গায় তোকে লাগিয়ে চাষ করব মাঠে। প্রথমে তো প্রশ্ন এটা ছিল সাহেব যে কেন ছেলে হচ্ছে না। এখন প্রশ্ন ছিল যে বাচ্চা কেন হচ্ছে না। এরা ভাবতো যে আমি বোধহয় বাচ্চা জন্মই দিতে চাই না, ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে। এরা ভাবলো যে আমি বোধহয় অপারেশন করেছি। তুই জানিস আমার কেন বাচ্চা হচ্ছে না? জানিস? কারণ আমি মরে গেছি, আর মরে যাওয়া মানুষ কাউকে জন্ম দিতে পারে না। আমি মরে গেছি সাহেব, আমি মরে গেছি সাহেব। আমি একটা মানুষ, কোনো যন্ত্র তো নই। তুইও তো একটা মহিলা না? আমাকে বোঝার চেষ্টা কখনো করিসনি। আমার দুঃখটা দেখতে পেতিস না তুই? স্ত্রী আর স্বামীর ভালোবাসার ফসল হলো বাচ্চা। যখন তোর ছেলের থেকে আমি আনন্দ পেলামই না, আমার শরীর আনন্দ পেল না, আমাদের মধ্যে যখন ভালোবাসাই হলো না, তো বাচ্চা কি করে হবে? কি করে হবে বাচ্চা? আমিও একজন মহিলা, আমিও স্বামীর ভালোবাসা চাই, কিন্তু ওই বিছানা আর তোর ছেলে আমাকে পুরো কাঁটার মতো বিদ্ধ। আমি যখনই আমার বাচ্চাদের দেখতাম তখন আমার নিজের ওপর রাগ হতো। নিজের বাচ্চাদেরই দোষী ভাবতে শুরু করেছিলাম নিজের অবস্থার জন্য। যখনই যোগনীকে দেখতাম তখনই আমার মনে হতো যে ও কেন ছেলে হয়ে জন্মালো না। আমি পাগল হয়ে গেছিলাম, হতাশ হয়ে গেছিলাম আমি আমার জীবনে। আমি বাচ্চাদের অবহেলা করতে চাইনি, আমি 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 ওদের খেয়াল রাখতে চেয়েছিলাম, কিন্তু কিচ্ছু করতে পারছিলাম না আমি আমার বাচ্চাদের জন্য। একটা পাগলামো মাথায় চেপে বসেছিল, আমি কিছু করতে চাইছিলাম, আর সেই পাগলামির জন্য, ওই পাগলামির মধ্যেই আমি আমার মেয়ে যোগনীকে আমার সাথে নিয়ে যাই। কেউ আসেনি অপহরণ করতে সাহেব, আমি করেছি এই সব কিছু। মা চকলেট দেবে তো? আমি নিয়ে গেছিলাম আমার মেয়েকে ওই ক্ষেতের দিকে, জঙ্গলের দিকে, একদম শুনশান ফাঁকা জায়গায়। কেউ ছিল না ওখানে। যোগনীর মুখে হাসি ছিল, কিন্তু আমার কাছে তার কোনো মূল্য ছিল না। আমার ভেতরের মমতাই নয়, হয়তো আমি মানুষটাই মারা গেছিলাম। আমি ওকে মাটিতে নামিয়ে রাখি, আর ওর গলাটা চাপতে শুরু করি। ওর মুখটা দেখলে আমার হাতটা কাঁপত, সেই জন্য চোখ বন্ধ করে দিয়েছিলাম আমি। ততক্ষণ ওর গলাটা টিপছিলাম যতক্ষণ না শ্বাসটা বন্ধ হয়ে যায়। আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, নিজের হাতে আমি মেরে ফেলেছি আমার মেয়েকে। সাহেব, ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমি ওর জন্য কিছু করতে পারছিলাম না। এরা তো আমাকে ওর জন্য কিছু করতেই দিচ্ছিল না। আমার মেয়েগুলোকে তো সহ্যই করতে পারতো না, শুধু একটাই কথা শুনতাম, ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই। আরে তুমি বা কি এমন কাজ করেছিলে একটা ছেলে জন্ম দিয়ে? কি মহান কাজটা করেছিলে শুনি? এরকম একটা জানোয়ার ছেলেকে জন্ম দিয়েছিলে যে আমাকে জিজ্ঞেস করতো যে তোর গর্ভে কেন আমার ছেলে জন্ম হচ্ছে না, বল। বেশি লেখাপড়া করিনি আমি সাহেব, কিন্তু এটা জানি যে ছেলে হোক বা মেয়ে, নিজের সন্তান নিজেরই হয়। কিন্তু এই লোকগুলো কখনো নিজের হতেই দেয়নি, আমাকে খুনি বানিয়ে দিল আমারই সন্তানের। আমার মেয়েকে মেরে ফেললাম আমি,
নিজের হাতে মেরে ফেলেছি আমি আমার মেয়েকে মেরে ফেলেছি আমি। খুব আফসোসের কথা চৌধুরী বাবু, না ওই বাচ্চা ছেলেটাকে বাঁচাতে পেরেছি, না ওই বাচ্চা মেয়েটাকে। বুঝতে পারছি না যে মমতাকে আমরা সমবেদনা জানাই না রাগ দেখাই। সাইকিয়াট্রিস্ট দিয়ে আমরা ওর মেডিকেল চেক আপ করিয়েছি, সিভিয়ার ডিপ্রেশনে ভুগছে ও। চৌধুরী বাবু, মমতা যেটা করেছে সেটা ভুল করেছে, কিন্তু ওর পরিস্থিতি অস্বীকার করা যায় না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি এই শৈলেশের মতো লোককে দেখে। নিজের ঋণের বোঝা কমানোর জন্য একটা বাচ্চা ছেলেকে অপহরণ করে মেরে ফেললো তাকে, আর যখন ধরা পড়ার ভয় হলো তখন গলা টিপে দিল। সামান্য একটু দয়া, সামান্য মমতা এক মুহূর্তের জন্য হাত কাঁপলো না। ভাবতেই পারি না এত মনুষ্যহীনতা কোথা থেকে পায় এরা। সবাই বলে আমাদের সভ্যতা নাকি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা কতটা পিছিয়ে পড়ছি, কতটা সংবেদনহীন হয়ে পড়ছি, কতটা মনুষ্যত্বহীন হয়ে পড়ছি। ভাবিন আর অঙ্কিতা তাদের দুঃখের সঙ্গে বোঝাপড়া করে বেঁচে থাকার চেষ্টা করে চলেছে, কিন্তু এই যন্ত্রণা বুকের ভেতর থেকে থেকে গুমড়ে ওঠে যে কারো অর্থের লালসা তাদের ছেলে হর্ষকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে যুগ্নির ক্ষেত্রে যা কিছু ঘটেছে, মমতার শ্বশুরবাড়ির লোকেদের উপর তার কোনো প্রভাবই পড়েনি। হ্যাঁ, তার শাশুড়ির অনুতাপ হয়েছে, কিন্তু এই বিষয়ে যে এবার থেকে বাড়ির সব কাজ তাকেই করতে হবে। নারায়ণের ভেতরে সামান্যতম পার্থক্যও ঘটেনি, তার জেদ, তার চিন্তাভাবনা এখনো তেমনই আছে। একমাত্র রয়েছে গুনগুন, যে কষ্ট পেয়েছে, তার চোখের জল থেমেও থামছে না। সে তার ছোট বোনকে হারিয়েছে আর তার মাকেও হারিয়েছে। মাত্র 6 বছর বয়সেই তার জন্য বেশ কঠিন এই সত্যিটাকে মেনে নেওয়া যে তার মা নিজেই তার বোনকে হত্যা করেছে। হর্ষ সিংঘানিয়াকে অপহরণ আর হত্যার কেসে শৈলেশ কৌশিকের বিরুদ্ধে আইপিসির 361 ধারা অনুযায়ী অপহরণ আর 302 ধারা অনুযায়ী হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মমতার বিরুদ্ধে তার 3 বছরের মেয়েকে হত্যা করার জন্য 302 ধারা দায়ের হয়েছে। পুলিশ মমতাকে তার শ্বশুর, শাশুড়ি আর স্বামীর বিরুদ্ধে হ্যারাসমেন্টের কেস ফাইল করার বিকল্প উপায় দিয়েছিল, কিন্তু মমতা তাতে রাজি হয়নি। 2 অপরাধী এখন আইনের হেফাজতে রয়েছে। এই দুটো কেসই কোনোভাবেই একে অপরের সঙ্গে যুক্ত ছিল না। বিষয় শুধু এটাই ছিল যে এই দুটো দুর্ঘটনাই অত্যন্ত কম সময়ের ব্যবধানে ঘটেছিল, যার ফায়দা একজন মহিলা নেওয়ার চেষ্টা করছিল আর নিজের অন্যায়কে প্রথমে ঘটা অপরাধের সন্দেহভাজনের কাঁধে চাপিয়েছিল, যাতে নিজের অপরাধকে লুকোতে পারে আর শাস্তি থেকে বাঁচতে পারে। একজন ব্যক্তি যার আকাঙ্ক্ষা তার সামর্থ্যের থেকে অনেকটাই বেশি ছিল, কিন্তু আফসোসের বিষয় এটাই যে সেই ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য সে শর্টকাটটাকেই ঠিক মনে করে, আর নিজের আকাঙ্ক্ষার আকাশকে ছোঁয়ার জন্য যে ঝাঁপ সে দিয়েছিল তা তাকে চোরাবালিতে ঠেলে ফেলল। কিন্তু সে এখানেই নিজেকে সামলে নেয়নি। এই চোরাবালি থেকে বেরিয়ে আসার জন্য সে এক গুরুতর অপরাধ করলো, একটি শিশুকে কিডন্যাপ করলো। কিন্তু যখন বুঝতে পারলো যে এই চালটা উল্টো হয়ে গেছে, তখন নিজেকে বাঁচানোর জন্য সে সেই নিষ্পাপ শিশুটিকে মৃত্যুর মুখে পৌঁছে দিল। একজন মানুষের অসৎ চিন্তা আর অন্ধ লালসা তার নিজের জীবন তো বরবাদ করেই ছাড়লো, সেই সঙ্গেই একটা হাসি খুশি পরিবারকেও ছাড়খাড় করে দিল। লাগাতার নিজেকে অপরাধের দিকে ঠেলতে থাকা শৈলেশকে কেন তার স্ত্রী, তার মা বাবা বা তার কাছের মানুষেরা থামানোর চেষ্টা করলো না, যারা তার কুঅভ্যাস আর তার স্বভাবের বিষয়ে জানত? যদি তাকে প্রথম অন্যায়ের পরেই কেউ শাসন করত, তার আচরণের উপর লাগাম টানত, তাহলে হয়তো আজ অনেকগুলো জীবন বরবাদ হওয়া থেকে বেঁচে যেত। অন্যদিকে একজন মহিলা ছিল যার শ্বশুরবাড়িতে পুত্র সন্তানের চাহিদা ছিল, কিন্তু সেই মহিলার গর্ভে 2টি মেয়ের জন্ম হয়, আর এই কারণেই সেই মানুষগুলো তাকে এতটাই উত্ত্যক্ত করেছিল যে সেই মহিলা হতাশার খাদে গিয়ে পড়ল। নিঃসন্দেহে মমতার মানসিক অবস্থা বেশ খারাপ আর দৈন্য ছিল, কিন্তু তার নিষ্পাপ নির্দোষ মেয়েকে হত্যা করা কোনো মতেই ক্ষমার যোগ্য হতে পারে না। তার শাস্তি পাওয়াই উচিত। মমতার সাথে যা কিছু ঘটেছে সেটা কি অপরাধ নয়? মমতাকে এই মানসিক অবস্থায় যারা পৌঁছে দিয়েছে তারা কি অপরাধী নয়? এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ক্রাইম পেট্রোল সতর্কে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন, আগামী পর্বে ঠিক এই সময়। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।